আমার বউ খুব রাগী। কি বললেন শ্রী আচার্যদেব। রেগে গিয়ে পরিবারের সবাইকে তালা বন্ধ করে চাবি নিয়ে বেরিয়ে গেল ছেলে। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সকালে পার্লার গৃহের দক্ষিণ পূর্ব কোণের চৌকিখানিতে বসে আছেন শ্রী ঠাকুর। কিছুক্ষণ আগেই সমবেতভাবে প্রাতঃপ্রণাম হয়ে গেছে। শান্ত পরিবেশ। কালীষষ্ঠী মা রাগে গজগজ করতে করতে এলেন। বললেন তার তৃতীয় পুত্র সুরেশের কথা। ওই পাগল আজ কি কাণ্ড আরম্ভ করিছে। সকালে উঠে বাড়ির লোকগুলোর ঘরে তালা দিয়ে আটকায়ে চাবি নিয়ে বাড়ি আসিছে। এখন এতগুলো মানুষ, তাদের পেচ্ছাপ পায়খানা আছে, সকালের কাজ আছে। কত করে বুঝায় বললাম, ও কারো কথা কানে নেবে না। চাবি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন উপায় কি? ঠাকুর সব শুনলেন, অথচ শান্ত হয়ে বসে আছেন, কোনো কথা বলছেন না। কালীষষ্ঠী মা উসখুস করছেন। ইতিমধ্যে সুরেশও সেখানে উপস্থিত। শ্রী ঠাকুর তাকে বললেন, এই তুই ঘরে তালা দিয়ে চাবি নিয়ে আয়েছিস? সুরেশ গরম হয়েই ছিল। সম্ভবত বাড়িতে কোনো গোলমাল হয়েছে। বলল, চাবি আমি ওইদের দেব না, যা পারে করুক গে। কালীষষ্ঠী মা অসহায়ের মতো বলে উঠলেন, ওই শোনেন। শ্রী ঠাকুর নীরবে তামাক সেবন করছেন। সুরেশ আপন মনে রেগে বকবক করে চলেছে। দূরে দেখা যাচ্ছে জ্যোতি আশ্রমের প্রাঙ্গণে লাগানো চেরি গাছগুলো। শ্রী ঠাকুরের নির্দেশেই লাগানো হয়েছিল ওগুলো। এখন গাছগুলিতে ফল ধরেছে। হঠাৎ সুরেশের দৃষ্টি আকর্ষণ করে ঠাকুর বললেন, এই ওই চেরি গাছে যে ফল ধরেছে সেগুলো মুখে দিয়ে দেখে আয় তো, মিষ্টি কিনা। সুরেশ ঠাকুরের আদেশ মতো লম্বা লম্বা পা ফেলে চেরি গাছের দিকে চলে গেল। এদিকে কালীষষ্ঠী মা দু একবার বলার চেষ্টা করলেন যে এখন তিনি কি করবেন। সুরেশের পাগলামির সাথে কেউ পেরে উঠছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শ্রী ঠাকুরের মুখে কোনো ভাবান্তর নেই। তিনি অন্যদের সঙ্গে কথায় ব্যস্ত। মনে হচ্ছে কালীষষ্ঠীমার কথায় যেন তার কোনো আগ্রহই নেই। যাদের বাড়ির ব্যাপার তারাই বুঝবে। কিন্তু মহা চৈতন্যের অধীশ্বর যিনি, জগৎ সংসারের ক্ষুদ্রতম জীবটিও তাঁর দৃষ্টির বাইরে নেই। বোঝা গেল কিছুক্ষণ পরেই। একটু পরেই দেখা গেল সুরেশ চেরি ফল খেতে খেতে পার্লারের দিকে আসছে। হাতে তার কয়েকটি চেরি ফল। মুখের হাবভাব পাল্টে গেছে এখন। শ্রী ঠাকুরের কাছে এসে সোল্লাসে বলল, হ্যাঁ মিষ্টি আছে। বলেই পকেট থেকে চাবির গোছা বের করে শ্রী ঠাকুরের সম্মুখে উপবিষ্টা কালীষষ্ঠীমার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই নে তোর চাবি। তারপর এক পাশে যেয়ে চুপ করে বসল। হাঁ হয়ে গেলেন কালীষষ্ঠীমা। সবাই অবাক। এ কি অদ্ভুত ট্রিটমেন্ট! কিসের থেকে কি হয়ে গেল? সামান্য কয়েকটা চেরি ফল খাওয়াতেই সব বরফ গলে গেল। শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, পোষণ তোষণ যেমন বৈশিষ্ট্য অনুযায়ী করতে হয়, শাসনের বেলায়ও তেমনি বৈশিষ্ট্য ও প্রকৃতিকে লক্ষ্য করতে হয়। তাহলেই শাসনের মাত্রা ও ক্রম ঠিক থাকে। গড় সাপটা একরকমের কাজ হয় না। কঠোর শাসন করতে হলেও শাসন ও তোষণের উপযুক্ত সমাবেশ চাই। শ্রী আচার্যদেবের কাছে একজন এসে বললেন, আমার বউ খুব রাগী, কোনোভাবে রেগে গেলে রাগ আর কন্ট্রোল করতে পারি না। শ্রী আচার্যদেব বললেন, বুদ্ধিটা যার যত বেশি বিস্তারের, তার রাগ তত কম। বিস্তার কম, সে টক করে রেগে যাবে। আরেকটা জিনিস তোমাকে শেখাই। রোদে একটা লোহা ফেলে রাখো, আর একটা পাত্রে জল রাখো। দেখবে লোহাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, আর জলটা দেখবে কম গরম হয়েছে। আবার রাত্রিবেলা দেখবে জলের থেকে লোহাটা ঠান্ডা। অর্থাৎ যেটা গরম হয় তাড়াতাড়ি, সেটা ঠান্ডাও হয় তাড়াতাড়ি। এখন তোমার বউ যদি রেগে যায়, নিশ্চয়ই কোনো একটা উপায় আছে তাকে ঠান্ডা করার। ঠিক আছে, ঠান্ডা করার কোনো না কোনো উপায় আছে। তুমি নিজেকে বাঁচাচ্ছ, আত্মরক্ষা করে যাচ্ছ, তার মানে তুমি সাহসী না। কোন কথা বলে কোন জায়গাটা ঠোকা মারতে হবে সেটা আগে জানো। তারপর এক পার্শ্বদের দিকে হাত দেখিয়ে বললেন, এই যে এইটা আমার বন্ধু। এ একদিন শুয়ে আছে শিলং মন্দিরে। বেশ কয়েকজন মিলে ওকে ওঠানোর চেষ্টা করছে। আমি আমার ঘরে আছি। এখন রণে ভঙ্গ দিয়ে একজন আমার কাছে এসে বলল, এতক্ষণ ধরে ধস্তাধস্তি করলাম, বিছানা থেকে ওঠাতে পারলাম না। আমি বললাম, বাইরে কে আছে? বাইরে লোকাল একজন ছেলে ছিল মন্দিরের। তাকে বললাম, ওকে গিয়ে বল যে সকালবেলা যে টাকার ব্যাগটা দিয়েছিলাম সেটা কোথায়। ওরা বৈশ্য সাহা। যেই টাকা শব্দ কানে গেল, অমনি কম্বল থেকে বেরিয়ে চলে এলো। অতএব যাকে যেটা বলার,
একজন এখানে অসুস্থ, তার ছেলে ডাক্তার, বলছে যে বাবা 15 দিন ধরে কিছু খাচ্ছে না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমি বললাম, তুই এই কথা বলবি। পরের দিন ছেলে এসে বলে, বাবা আপনার কথা শুনেই দেখি টেবিলে বসে বইপত্র বার করে নিয়েছে আর খেয়েছেও। গল্পটা তো এইরকমই। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো জায়গা আছে যেটা তাকে টোকা মারে, প্রত্যেকটা ব্যক্তির, এমনকি আমারও আছে। তারপর একটু হেসে বললেন, কিন্তু আমি আমারটা কি সেটা কাউকে বলতে চাই না। কিছুক্ষণ থেমে বললেন, রান্না করার কেউ নেই, তো বাবা একটা কবিতা লিখলেন প্রিয়দাকে নিয়ে, রন্ধনে দ্রৌপদী সম, এইরকম করে একটা 1 লাইনের ছড়া। ছড়াটা প্রিয়দার টেবিলে রেখে দেওয়া হলো। এই যে রন্ধনে দ্রৌপদী সম গুণকীর্তন, ওই ছড়া পড়েই প্রিয়দার ব্যাস। রান্না করার কেউ নাই, প্রিয়দা উৎসাহিত হয়ে দ্রৌপদীর মতো রন্ধনের প্রতিভা দেখাতে শুরু করে দিলেন।